জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ এখনই ভাবছে না সংস্কার কমিশন। নতুন নির্বাচন কমিশনের শপথকাল। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। ভোট সহজ হবে না, বিজয় নিশ্চিতে আস্থা অর্জনের আহ্বান। চিকিৎসা খাতের রাজনীতিকরণ নয় বললেন যুব উপদেষ্টা। সংস্কারের সবার মতামতে গুরুত্ব। বরিশালে হতাহতদের পাশে জুলাই ফাউন্ডেশন। এবং আনন্দ রূপ নিল বিষাদে। গাজীপুরে পিকনিকে বাস বিদ্যুতায়িত হয়ে 3 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু। ময়মনসিংহ মেডিকেলে আহতরা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ দিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা। তবে ভোট নয়, সংস্কারের উপরেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সভায় নির্বাচনী সংস্কারের রাজনৈতিক ঐক্যমত, হলফনামা যাচাই বাছাই, না ভোট ফিরিয়ে আনা, নির্দলীয় স্থানীয় সরকার ব্যবস্থা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধের সুপারিশ করেন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। চতুর্থ দফায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সাথে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ে বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠক শেষে গণমাধ্যম শীর্ষ কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ সহ নানা সংস্কারের কথাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না বলেও সুপারিশ করেন তারা। যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এগুলো নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না, ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো। এটি আমরা বলেছি। গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। যদি নির্বাচন করতে হয় তাকে পদত্যাগ করে যেতে হবে। এরপর কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো ভাবেনি সংস্কার কমিশন। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের। তো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। এর আগে স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে। এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। এই রিফর্মটা করি, লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি তাহলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। লোক লাগবে 8 লাখ, দিন লাগবে 45 দিন। এরপর নারী নেতৃবৃন্দের সাথেও পরামর্শমূলক বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শপথ নেবে এএমএম নাসির উদ্দিনের নতুন নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ঠান্ডা মাথায় কাজ করতে নতুন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নতুন কমিশনের প্রধান কাজ হবে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা। শুরু থেকে কমিশনকে নিজেদের মধ্যে ঐক্য নিশ্চিতের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জান্নাতুল মোহনার আরও একটি রিপোর্ট। গেল বৃহস্পতিবার সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন কমিশন ঘোষণা করে সরকার। রোববার দুপুরে শপথ নেবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় জানান নাসির উদ্দিন। এই প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, গেল 15 বছর নির্বাচন নিয়ে মানুষের মনে যে শঙ্কা ও অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করাই হবে কমিশনের প্রথম কাজ। সেই সঙ্গে কমিশনের মধ্যে বিভেদ এড়াতে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। এককভাবে তাদের চিন্তা করা দরকার। ইলেকশন কমিশন এজ এ হোল ইজ ওয়ান থিং। গত ইলেকশন কমিশন আমি দেখছি একজন অবজেকশন দেয়, আরেকজন অমুক করে তমুক করে, তাতে মানুষের চিন্তাধারা কি হলো যে সবই তেঁদর।
1790-তে আমেরিকান কনস্টিটিউশন কেমনে হয়েছে, স্টেটগুলো মিলাইতে পারে না, একখানে বসাইতে পারে না, বাইরে যায়। তারপরে কিছু সংখ্যক লোক মনে করলো যে হারামজাদা, তোরা গোলমালও করবি আর একখানেও বসবি না, তখন এই ঘরের মধ্যে দিয়ে আটকায় তালা মেরে দিল। তা আমাদেরও এরকম তালা মেরে আটকায় দিতে হবে। সিন্ডিকেট তৈরির মাধ্যমে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি করেছে তা থেকে বেরিয়ে এসে সৎ কর্মকর্তাদের কাজে লাগানোর পরামর্শ দেন তারা। আমাদের দ্বারা যে নির্বাচন কমিটিটা গঠিত হয়েছে, এরা যদি জনগণের দিকে তাকায়, গণমুখী চিন্তা ভাবনা করে, তাহলে ভালো হবে। হ্যাঁ, তারা যদি একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সফল করার জন্য যদি এখানে এসে থাকে, তাহলে খুব ক্ষতি হবে। নির্বাচন নিয়ে যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিশন বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে পদক্ষেপ নেবে, এমনটাই আশা করছেন এই দুই বিশেষজ্ঞ। ওখান থেকে আসতে পারলে ভালো হতো। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি তো গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক কভার করেছেন এবং আপনার একটি প্রতিবেদন আমরা দেখলাম, সেখানকার আলোচনা নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই আপনার কাছে। সৎ দায়িত্ববান ব্যক্তিদের নির্বাচনী কাজে যুক্ত করার কথা বলেছেন বিশেষজ্ঞরা, এবং এমন মানুষদের নির্বাচনে নিরপেক্ষ কোনো পদ্ধতি বা নীতিমালার কথা কি তারা বলেছেন? ধন্যবাদ আপনাকে। সারাদিন কাভারের পরে আমরা যেটা বুঝতে পেরেছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা তোড়জোড় লাগিয়ে দিয়েছে তাদের কাজে, এবং তারা বিভিন্ন প্রতিনিধিদের সাথে, যেমন পেশাজীবী প্রতিনিধিদের সাথে আলাপ করেছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আলাপ করেছেন, আজ গণমাধ্যম যারা জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন বা জ্যেষ্ঠ সাংবাদিক সম্পাদক রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করেছে। তো তারা তাদের বিভিন্ন সুপারিশ জানিয়েছেন বদিউল আলম মজুমদারের কাছে, এবং তখন আমরা জানতে পেরেছি তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন যে নতুন নবগঠিত যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেখানে তারা বলছেন যে এই যে নির্বাচন কমিশন আইন, সেই আইনের তারা বলছেন যে হালনাগাদের প্রয়োজন আছে, যেখানে সেই আগের মতোই যদি কোটা পদ্ধতিতেই যেই নিয়োগ হয়, কোটা পদ্ধতিতেই রাষ্ট্রপতির অনুমোদনক্রমে 5 জনকে নিয়োগ দেওয়া হয়, সেখানে তাহলে নতুনত্ব থাকলো কি, বা যে সংস্কারের প্রত্যাশা নিয়ে নির্বাচন ব্যবস্থা কমিশন এগোচ্ছে, তাহলে সেখানে সেই সংস্কারটা আসলে কোথা থেকে হবে? তো তারই প্রেক্ষিতে হচ্ছে তারা আরও জানিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার যে নির্বাচন, আমরা জানি যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা এখন বর্তমানে নেই, যেখানে এখন সরকারি আমলারা সেই জায়গাটিতে আছেন এবং তারাই প্রশাসনকে চালাচ্ছেন, স্থানীয় সরকার প্রশাসন। তো তেমন অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রশাসন নির্বাচন কিভাবে হবে? এটা কি আগের মতোই 5টা নির্বাচন 5 ধাপে হবে, নাকি একদিনেই সম্পন্ন হবে, তা নিয়েও আলাপ আলোচনা হয়েছে। তো সেখানে আমরা জানতে পেরেছি যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ জানিয়েছেন আমাদেরকে, আপনিও একটু আগে আমার প্রতিবেদনে দেখেছেন যে তিনি তার মতবাদ দিয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন এবং তারাও চাচ্ছে যেন আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক, তবে তার রূপরেখা কেমন হবে, তা কি 5টা নির্বাচন একত্রে একদিনেই হবে, নাকি 5টা নির্বাচন 5 দিনে হবে, সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এছাড়া আরও অনেক ধরনের আলাপ আলোচনা হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ যে অবাধ নির্বাচনের জন্য বা গণতান্ত্রিকভাবে ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়নের জন্য যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের গঠন, সেই গঠন তারা কিভাবে করবেন, নির্বাচনের রোডম্যাপ কিভাবে দিবেন বা তারা কিভাবে তৈরি করবেন তাদের রোডম্যাপ, তা নিয়ে কিন্তু এখনো আলোচনা চলছে, ওভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে আমি আরেকটি যে প্রতিবেদন করেছি যেখানে বিশেষজ্ঞরা কথা বলেছেন, যেখানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ সাহেব যা বলেছেন আর কি, তখন তিনি আমাকে বললেন যে তিনি একটি সরলীকরণ পদ্ধতির কথা বলেছেন, সরলীকরণভাবে তিনি আমাদেরকে একটা রোডম্যাপ দিয়েছেন যে তিনি তার মতে যদি ওইভাবে আর কি সরলীকরণ করা যায়, উনি যেই প্রক্রিয়াটা দেখছেন তারা এবং তার আস্থা রয়েছে যারা নির্বাচন সংস্কার কমিশনে যারা আছেন তারা হয়তো সেই পদ্ধতি অনুসরণ চাইলে করতে পারেন, তার কাছ থেকেও সেই পরামর্শ নিতে পারেন। এছাড়াও তিনি আরো বলেছেন যে যেন নির্বাচন যাই হোক না কেন গণমানুষের প্রত্যাশা যেন পূরণ হয়, সেভাবেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে আগানো উচিত এবং বুঝে শুনে ঠান্ডা মাথায় সব পক্ষের কথা শুনে একটা ঐক্যমতের ভিত্তিতেই আর কি নির্বাচন ব্যবস্থা তৈরি করা উচিত, যেন পরে সরকার বদল হলেও এই যে নির্বাচন ব্যবস্থা বা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা তা মোতায়েন থাকে। আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, আগামীকাল তো নতুন নির্বাচন কমিশন শপথ নিতে যাচ্ছে, তাদের কাছে কোন প্রত্যাশা উচ্চারিত হয়েছে কিনা?
এখন পর্যন্ত তারা যারা কথা বলেছেন তারা বলেছেন যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, যেই আকাঙ্ক্ষার জোরে একটি সরকারের পতন ঘটেছে এবং যেই সরকারকে স্বৈরাচারী ট্যাগ দেওয়া, স্বৈরাচারী বলা হয়েছে এবং স্বৈরাচারের মতো তারা আমরা যে বিগত 3টি নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচনে সকল জনমানুষের একটি ক্ষোভ ছিল যে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং আমরা দেখেছি যে অনেকেই ভোট দিতেও যায়নি বা ভোট তো হয়ে গেছে, আর যে কি করব, যেখানে নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল জনমানুষের কাছ থেকে, দেশের মানুষের, বাংলাদেশের মানুষের কাছ থেকে। তো এখন সকলেরই প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের আগে একটি রোডম্যাপ তৈরি হবে, জনগণ নির্দ্বিধায় যাকে খুশি তার পছন্দ মতো প্রতিনিধিকে ভোট দিতে পারবে এবং সেই দিকে কিন্তু আগাচ্ছে। এছাড়া আজকে যেই গণমাধ্যম কর্মীদের সাথে যে বৈঠক হলো সেখান থেকে তারা উপস্থাপন সুপারিশ করেছেন যেন হচ্ছে দ্বিপাক্ষিক পার্লামেন্টের ব্যবস্থা করা যায় কিনা সুপারিশ করেছেন, আরো নানা ধরনের সুপারিশ করেছেন, যেমনটি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে কথা হয়েছে। এছাড়া তারা বলেছেন যে গণমাধ্যমে যারা যদি মালিকানা থাকে তারা নির্বাচনে সরাসরি নির্বাচনে করতে পারবেন না, তাদেরকে হয় গণমাধ্যম থেকে পদত্যাগ করতে হবে, তারপরে নির্বাচনে লড়াই করতে হবে। এই ধরনের নানা ধরনের সুপারিশে কিন্তু প্রতিনিয়ত করছে এবং সবকিছুর মূল কথা জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, তাদের মানুষের যে ভোটাধিকারের অধিকার যেটা সেই অধিকার প্রয়োগে জায়গা করে দিতে হবে, গণতন্ত্রের সুষ্ঠু চর্চা করার জায়গা করে দিতে হবে। ওহরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়তে থাকবে, তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সমাবেশে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে রাজশাহীর কর্মশালায় যুক্ত হয়ে নির্বাচনে জিততে নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দেন তিনি। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারও করেন তারেক রহমান। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর প্রতিবেদন। 14 বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন। সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন টাউন হল ফুটবল মাঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মীর ঢল। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সমাবেশে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না। তিনি বলেন, সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন, আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে তার সমর্থন লাগবে, মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব পাবো। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এদিন রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহীতে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার কথা ভাবার অবকাশ নেই। অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। জনগণ যেন বিএনপির উপর আস্থা রাখেন, সে অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। সহযোগিতা প্রয়োজন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 14 বছর পর আজ অনুষ্ঠিত হতে চলেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে চলছে দ্বিতীয় অধিবেশন। সেখান থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, বিএনপি সম্মেলন ঘিরে কেমন আয়োজন দেখছেন, মানুষের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
নানসি, আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু দীর্ঘ 14 বছর পরে যে জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তার ভিতরে কিন্তু প্রথম অধিবেশন কিন্তু বেলা 3টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে, এবং ওই মুহূর্তে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, এবং পুরো মাঠ কিন্তু কানে কানে পূর্ণ ছিল নেতাকর্মীদের ইয়েতে পদচারণায়। শুধু তাই নাই, পুরো জেলা জুড়ে কিন্তু একটা সাজ রব বিরাজ করছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যদিও দ্বিতীয় অধিবেশন চলছে, যে এই মুহূর্তে কিন্তু কাউন্সিলররা তাদের নিজস্ব ভোট দিয়ে যে হচ্ছে নেতা নির্বাচন করার জন্য এই দ্বিতীয় অধিবেশন, অতএব কাউন্সিল চলছে। কাউন্সিলে কিন্তু ভোটাররা তাদের দুঃখিত কাউন্সিলররা কিন্তু তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। 808 জন কাউন্সিলর তাদের ভোট দিয়েছে। এখানে কিন্তু দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে, সেটা হচ্ছে একটা সাংগঠনিক সম্পাদক এবং একটা সাধারণ সম্পাদক। তো সাংগঠনিক সম্পাদক পদে কিন্তু 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে মির্জা ফরিদুল ইসলাম শিপলি কিন্তু সাংগঠনিক সম্পাদক পদে হচ্ছে জয়ী হয়েছে, এবং একই সাথে সাধারণ সম্পাদক পদে কিন্তু শরীফুজ্জামান শরীফ ও মিলিমা বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং তাদের হচ্ছে ভোট কিন্তু গণনা চলছে আর কি। এবং এটা কিন্তু ভোট গণনার শেষে কিন্তু দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারেক রহমান, উনি কিন্তু ভার্চুয়ালি হচ্ছে এদের এই নাম ঘোষণা করবেন। এবং ইতিমধ্যে কিন্তু একদম আমি যতদূর শুনেছি যে ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমান কিন্তু একদম ভোটের যখন কাউন্সিলর যখন ভোট দিয়েছে সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে এতে হচ্ছে তিনি অনলাইনে আছে, এবং এই ভোট গণনা শেষ হওয়ার পরপরই কিন্তু হচ্ছে তারেক রহমান এই হচ্ছে তাদের নাম ঘোষণা করবেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন বলে মন্তব্য করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিগত সরকারের আমলে চিকিৎসা সহ সব ক্ষেত্রেই রাজনীতিকরণ হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে জুলাই অভ্যুত্থানে ঢাকা মেডিকেল কলেজের ভূমিকা শীর্ষক সেমিনারে এইসব কথা বলেন। সেমিনারে জুলাই অভ্যুত্থানে চিকিৎসকদের উপর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে আহত আর নিহতদের সবশেষ আশ্রয়স্থল ছিল ঢাকা মেডিকেল কলেজ। তবে এখানেও ছিল স্বৈরাচারদের অদম্য প্রভাব। দিতে দেওয়া হয়নি চিকিৎসা, আর স্বৈরাচার শাসকের বিরুদ্ধে গিয়ে স্বপরিণত হয়ে চিকিৎসা দিতে আসা ডাক্তারদের করা হয়েছে হয়রানিও। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার মিলন হল অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে ঢাকা মেডিকেলের ভূমিকা শীর্ষক সেমিনারে উপস্থিত হয়ে সেই সময়কার স্মৃতিচারণ করেন ডাক্তার ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অ্যাপ্রিশিয়েট কিছু করা হলো, কিন্তু তার পিছনে আবার স্মরণ করিয়ে দেওয়া হলো যে যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি পুড়িয়েছে, যারা মাত্র বিভিন্ন ভবনকে সড়ক ভবনে আগুন দিচ্ছে। মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হলো যে আপনি যা করতেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে মনে করাই দেওয়া হলো যে আপনি কতটুকু করবেন কতটুকু করবেন না। এদের একজনকে ম্যানেজ করার জন্য এর ফ্যামিলি মেম্বারে 4, 5, 7 জন থাকা দরকার। ওষুধ লাগবে আমরা লিখে দিয়ে নিয়ে আসবে, ব্লাড লাগবে ম্যানেজ করে নিয়ে আসবে, বাট এদের সাথে কেউ নাই। আমাদের ইন্টার্ন ডক্টর এরা এদের ফ্যামিলি মেম্বার হয়েছে। বিগত সরকারের সময় মনে করিয়ে দিয়ে চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেওয়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্বাস্থ্যসেবার যে সংস্কার, সেটা শুধু সংস্কার কমিশন দিয়ে এসি রুমে বসে করলেই হবে না, সেটা জনসম্পৃক্ত হবে না, সেটা আপনাদের সাথেও সম্পৃক্ত হবে না। আপনারা যারা পেশাজীবী, যারা নিয়মিত এই সমস্যাগুলো ফেস করছেন, সমাধান করছেন, তাদেরকে এই পুরো প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে হবে, অর্গানাইজড হতে হবে, এবং নিজেদের সংস্কার প্রস্তাব হাজির করতে হবে। 36 জুলাই স্পিরিটটাকে ধারণ করে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হাব তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের এই 36 জুলাই এই স্পিরিটটা আমরা লিখে দেবো, রেফার টু 36 জুলাই হাসপাতাল। আর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন। রাষ্ট্র সংস্কারে এবং দেশ পুনর্গঠনেও ঠিক একইভাবে যেভাবে আপনারা জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন, ঠিক একইভাবে আপনাদের মতামত এবং অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিগত সরকার সব ক্ষেত্রেই রাজনীতিকরণ করেছে বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় হত্যাযজ্ঞ চালাতে দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি আনা হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শনিবার বরিশালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই সময় সার্জিস বলেন, শুধু আর্থিকভাবে নয়, শহীদ পরিবারের একজনকে চাকুরি, পুনর্বাসন অথবা সম্মানের ব্যবস্থা করে শহীদদের পরিবারের পাশে থাকবে ফাউন্ডেশন। এদিন বরিশাল বিভাগের ৭৯টি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। দূর থেকে কোন ট্রেন স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই। তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল, নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য? যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার।